আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সুদানে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনার প্রাণহানি, ৮ জন আহত। হাদির অবস্থা এখনো বেশ আশঙ্কাজনক, হামলাকারীদের ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে ৫০ লক্ষ টাকা জড়িত। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ৪৮ ঘন্টা সময় দিল ইনকিলাব মঞ্চ। যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করলেন তারেক রহমান। সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। বাংলাদেশের আইএসপিআর আজ এক বার্তায় কথা জানিয়েছে। এতে আরও জানানো হয়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮ জন। সন্ত্রাসীদের সঙ্গে এখনও যুদ্ধ চলছে। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের ভবনে হামলা হয়েছে। ওই হামলায় ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। বোর্ডের সদস্য এভারকেয়ার হাসপাতালের কোঅর্ডিনেটর আইসিইউ অ্যান্ড এইচডিইউ ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল বিকেলে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তবে হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গুলিতে রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আবার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হতে পারে। শুক্রবার রাজধানী বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি করে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। স্বস্তিকা, মেডিকেল বোর্ড ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা যা জানিয়েছিলেন, এরপর আপনার কাছে তার স্বাস্থ্য নিয়ে কোনো উন্নতির খবর বা বর্তমান পরিস্থিতি কি আছে আমাদের জানাবেন। যদি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিন্তু ঠিক বিকালে একটি বিবৃতি দেওয়া হয়েছিল, যে বিবৃতির উপর ভর করেই কিন্তু গণমাধ্যম কর্মীরা তথ্য জানানোর চেষ্টা করছে, এবং যে বিবৃতিতে কিন্তু বলা হয়েছিল যে তার অবস্থা এখনও কিন্তু আশঙ্কাজনক এবং সংকটাপন্ন অবস্থাতেই রয়েছে। তবে সুখের বা ভালো যে সংবাদটি দেওয়া হয়েছিল সেখানে তার যে কিডনির জটিলতা এবং ফুসফুসের যে জটিলতাগুলো ছিল, সেই জটিলতাগুলো কিছুটা কমে গিয়েছে, যার কারণে ডাক্তাররা আসলে আশার দিক এবং আশাবাদী হচ্ছেন। পাশাপাশি কিন্তু সেই বিবৃতিতে বলা হয়েছিল যে তার ঠিক ব্রেনের যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতা আরেকটু উন্নতির দিকে গেলে তার আরেকটা সিটি স্ক্যান করা হবে। এবং আমরা ঠিক মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী কিন্তু আজকে সন্ধ্যার পর আসলে জানতে পেরেছি, তার যে মেডিকেল বোর্ড এভারকেয়ারের পক্ষ থেকে বা তার পরিবারের যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু আগামীকাল সকাল 10টায় কিন্তু একটি সংবাদ সম্মেলনের কথা বলেছেন, যে সংবাদ সম্মেলনে তার যে শারীরিক যে অবস্থা সেটি কিন্তু জানানো হবে। এবং তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থা কিন্তু এখনও ডাক্তাররা আশার দিক দেখলেও কিন্তু ডাক্তাররা আসলে 72 ঘন্টার যে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়টি কিন্তু রয়েছে। এবং ডাক্তাররা কিন্তু বারবার করে বলছেন এই 72 ঘন্টা আসলে তার জন্য খুবই সংকটাপন্ন, এবং তার শারীরিক অবস্থা আসলে উন্নতির দিকে যাচ্ছে, বা তাকে দূরের যে চিকিৎসা বা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে বিষয়টি, সেই বিষয়গুলো কিন্তু সার্বক্ষণিকভাবে ডাক্তাররা এই 72 ঘন্টা সময়ের মধ্য দিয়েই আসলে দেখবেন, এমনটাই কিন্তু আমাদেরকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন আগামীকাল যে সকাল 10টায় সংবাদ সম্মেলন করার কথা বলা হয়েছে, সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে বাকি যে তার শারীরিক অবস্থা সেটি আসলে জানাতে পারবো। যদি এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানী এভারকেয়ার হসপিটালের সামনে থেকে স্বস্তিকা সিংহ আমাদের সাথে ছিলেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হামলাকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ওসমান হাদির পরিবার। এদিকে হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেবে না সরকার। শনিবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে হাদির পরিবার। আবেগঘন পরিবেশে তাদেরকে সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। এ সময় এই হত্যা চেষ্টার সঠিক বিচারের আশ্বাস দেন ডক্টর ইউনূস। একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও প্রধান উপদেষ্টা ও হাদির পরিবারের সামনেই হত্যা চেষ্টাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার প্রচেষ্টা হিসেবে দাবি করেন। পরে গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এটি বাংলাদেশের উপরে হামলা। আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি, তাহলে ফেসিবাদ আশকারা পাবে। সেই জায়গায় যেন আমরা না যাই। আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। এদিকে দুপুরে হাদি হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, জুলাইয়ের সম্মুখ যোদ্ধারা পাবেন বাড়তি নিরাপত্তা। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে ৫০ লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নেবেন তারাও যদি চান তাদের অস্ত্রের লাইসেন্স দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিব এবং তাদের ক্ষেত্রে আপনাকে সামনেও বললাম, তারা নিজেদেরও যদি সে হাতিয়ার তারা লাইসেন্স নিতে চায়, আমরা ওই লাইসেন্সটা দেব। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার পরিপ্রেক্ষিতে বেনাপোল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে কড়া তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। সীমান্তের গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সাথে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে দেখতে আজও হাসপাতালে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, এই ধরনের ঘটনা নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করবে, তাই জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এভাবেই দিনে দুপুরে চলন্ত রিকশায় গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জুমার নামাজ ও নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে বিজয়নগরে হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হাদিকে দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মাথায় অস্ত্রোপচার শেষে এভারকেয়ার হাসপাতালে চলছে তার চিকিৎসা। শনিবার সকাল থেকে হাদিকে দেখতে ছুটে আসেন তার শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা ও রাজনৈতিক নেতারা। তারা নির্বাচনী গণসংযোগের সময় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব, কিভাবে নির্বাচন করব? আমি সর্বশেষ বলতে চাই, ওসমান হাদি ভাইকে যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, চিরুনি অভিযান শুরু করতে হবে। এইভাবে যদি হাদির মতো তরুণরা এবং বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশের সামনে নির্বাচন কিভাবে হবে এবং আমাদের মতো হাদির মতো তরুণরা কিভাবে এই দেশে নতুন দেশের স্বপ্ন দেখবে? এই হামলা নির্বাচনী পরিবেশ নিয়ে ধূম্রজাল সৃষ্টির একটি অপচেষ্টা বলে দাবি করেন কেউ কেউ। যদি এই অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত, আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না। আমরা যেটা বলেছি যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে।
এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না। এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দেন রাজনৈতিক নেতারা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। নইলে ১৫ই ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধে ডাক দেওয়া হবে। আজ রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিলে এই ঘোষণা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এই প্রার্থী। হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার শাহবাগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। এতে অংশ নেন জুলাই যোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। আমার ভাই ওসমান হাদির রক্তের শপথ আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক সরকার করে চালায়া দিব। যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। অন্য বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে এক হয়ে এই হামলার জবাব দিতে হবে। যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল, তারা যেন একটি বার্তা পায়, এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয় তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ পেরেছিল এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, প্রয়োজন লক্ষ হাদি শহীদ হব, কিন্তু বাংলাদেশকে যেই কারণে আমরা জুলাইতে 2000 শহীদ রক্ত দিয়েছে শুধু সে বাস্তবায়ন করেই ছাড়বো আমরা। ওসমান হাদির অনুপস্থিতিতে ইনকিলাব মঞ্চের দায়িত্ব গ্রহণ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি ফেসিবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। হাদিকে তোমরা সুস্থ হতে দাও, সেই পর্যন্ত হাদির কাজ আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি, সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি। তাদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। টিএসসি হয়ে শাহবাগে মিছিলটি শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে নলছিটি পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডে খাসমহল পুকুরপাড়ের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ সময় হাদির বাড়িতে তালা দেয়া ছিল। প্রতিবেশীরা জানান, হাদির খবর পেয়ে পরিবারের লোকজন ঢাকায় আসার পর তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ এক কর্মশালায় তিনি বলেন, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শিরোনামে 7 দিনের কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শেষ দিন শনিবার ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ মহানগর বিএনপির নেতারা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কর্মশালায় বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের সমর্থন আপনার পক্ষে নিয়ে আসতে হবে।
এ সময় তিনি অভিযোগ করেন একটি মহল অরাজকতা সৃষ্টি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করা সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধের ঘটনাকে সরকারের নির্বাচনী প্রস্তুতির দুর্বলতা এবং গোয়েন্দা ব্যর্থতা বলছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন এতে প্রার্থী ও ভোটার উভয়ই নির্বাচনের প্রতি আস্থা হারাবে। পরিস্থিতি মোকাবেলায় সরকার ও নির্বাচন কমিশনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, অগ্রাধিকার দিতে হবে অবৈধ অস্ত্র উদ্ধারে। তফসিল ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই ঠিক এই স্থানে গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী শরীফ ওসমান হাদী। এমন ঘটনায় নতুন করে ভোটের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ভোট আয়োজন কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতার শুরুতেই এমন ঘটনায় সাধারণ ভোটারদের মাঝে উদ্বেগ ও শঙ্কা স্পষ্ট। এরকম যদি জায়গায় জায়গায় আক্রমণ হতে থাকে তাহলে মানুষ কি ভোটের প্রতি এই সরকারের প্রতি আস্থা রাখবে না। আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে কি হবে না এটা নিয়ে আমরা শঙ্কায় আছি। ভোটার হিসেবে আমরা নিশ্চয়ই চাবো যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ যাতে তৈরি হয়। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন প্রার্থীরাও। ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে না পারলে নির্বাচন আস্থা হারাবে বলে মনে করেন তারা। নির্বাচন কমিশন তফসিলের পরে দেখা যাচ্ছে যে আসলে সে নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারে না, ব্যর্থ। আমরা খুব আশঙ্কা করছি দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে এই সরকার এবং এই পুলিশ প্রশাসন আমাদেরকে কতটা নিরাপত্তা দিতে পারছে। হাদিকে যেভাবে দিনে দুপুরে খুন করার চেষ্টা করা হয়েছে, আরও প্রচুর প্রার্থীকে এরকম খুনের শিকার হতে হবে যদি এই সরকার কোনো ব্যবস্থা না নেয়। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, তফসিলের আগেই ভোটের মাঠের নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। সামনের দিনগুলোতে সহিংস ঘটনা এড়াতে এখনই উদ্যোগ নিতে হবে। ইলেকশন কমিশন এবং সরকার তাদেরকে বসতে হবে, বসে যে ঝুঁকিগুলোর কথা ভাবতে হবে যে কিভাবে এই ঝুঁকিগুলোকে অ্যাড্রেস করা যায়। মানে অন্যরকম কিছু ঝুঁকি বার আসতে পারে, ব্যতিক্রমী ঝুঁকি আসতে পারে, যেটা হয়তো অতীতে আমরা দেখতে পাইনি। আর যদি এটা কন্টিনিউ করে তখন কিন্তু যারা প্রচারণার সঙ্গে জড়িত থাকবেন তারা কিন্তু প্রচারণা করতে পারবেন না, ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। ভোটারদের আস্থা অটুট রাখতে সরকারকে আরও কঠোর হওয়ার কথা বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। যে ডিজিএফআই, যে এনএসআই একসময় রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়েছে, ওই তাদের রোল কোথায়? 5ই আগস্টের পরে কার কাছে অস্ত্র আছে এটা কি গোয়েন্দাদের কাছে নাই? এটা বললেই হবে? আমার মনে হয় সরকারের উচিত কি যে আমলাতন্ত্র প্লাস রাজনীতিবিদ দুইয়ের সমন্বয়ে একটা নির্বাচনী ম্যানেজমেন্ট বডি তৈরি করার। ওসমান হাদীকে গুলি করার ঘটনা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার, 4 নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। একই সঙ্গে সারা দেশে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কার্যালয়গুলোরও নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। আজ আলাদা চিঠিতে পুলিশকে এই নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। তাই সিইসি, 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। পুলিশের মহাপরিদর্শককে দেওয়া আরেক চিঠিতে সারা দেশে মাঠ পর্যায়ে ইসির কার্যালয়গুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।
জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত কিশোরগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আজ জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করে প্রাথমিক সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন তিনি। সকাল 9টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয় বলে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে। 11 ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো ঢাকার কেরানীগঞ্জের জাবালে নূর টাওয়ারের আগুন। ধোঁয়া বেশি হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনে আটকে পড়া 45 জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ ভোর আনুমানিক 5টার দিকে ভবনটির নিচতলায় কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সন্ধ্যায় এইচআরসি ভবনের পাশের গলিতে এই কারখানার সন্ধান পায় পুলিশ। এই সময় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে দোহা আয়রন ফাউন্ডেন নামের ওই কারখানার মালিক নজরুল ও 2 কর্মচারীকে আটক করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, কারখানাটি থেকে বেশ কয়েকবার খুলনা ও এর আশপাশের জেলাগুলোতে অস্ত্র সরবরাহ করা হয়েছে। বাংলাদেশের কারুশিল্প প্রাকৃতিক রং গবেষণার এক উজ্জ্বল নক্ষত্র রুবি গজনবী। জামদানিকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং হারিয়ে যাওয়া প্রাকৃতিক রংকে পুনরুজ্জীবিত করতে তার অবদান অবিস্মরণীয়। এই কারুশিল্পীর স্মৃতি ও কাজকে অমলিন রাখতে দেয়া হলো রুবি গজনবী অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস 2024, যা পেয়েছে পার্বত্য চট্টগ্রামের দাতব্য প্রতিষ্ঠান মনোঘর। প্রকৃতির বুক থেকে রং চুরির কারিগর ছিলেন তিনি। নীল, খয়েরি কিংবা হলুদ, সবুজের সেই স্নিগ্ধ আভা যেন রুবি গজনবীর হাতের ছোঁয়ায় প্রাণ পেত কাপড়ে। বাংলাদেশে প্রাকৃতিক রঙের বিপণন সংস্থা অরণ্যর মাধ্যমে তিনি কেবল ব্যবসা নয়, ঘটিয়েছিলেন এক নীরব বিপ্লব। সেই পরম্পরাকে এগিয়ে নিতেই প্রবর্তিত হয়েছে রুবি গজনবী অ্যাওয়ার্ড। বিশেষ করে যারা কারুশিল্পের উন্নয়ন, গবেষণা, নারীর ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং অবহেলিত শিশুদের সুরক্ষায় কাজ করেন, তাদের স্বীকৃতির এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে এই সম্মাননা। এবার এই পুরস্কার পেয়েছে পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিবেদিত প্রাণ দাতব্য প্রতিষ্ঠান মনোঘর। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে AF মুজিবুর রহমান ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের গুণীজনেরা উপস্থিত ছিলেন। শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবেও মনোহরের নাম ছড়িয়ে গেছে এবং তারই আমি মনে করি যে তারা এটার পেছনে যারা কাজ করেছেন এটা সবারই সফলতা। এজন্য আমিও তার একটা অংশীজন হিসেবে আমি নিজেও খুবই গর্ববোধ করছি। বিরল সুযোগের জন্য এই ফাউন্ডেশনের এবং এরকম আরও অন্যান্য সংগঠন যে সহায়তা করছে এই মনোঘরকে, সেটা আমরা মনে করি যথার্থ। আয়োজকরা বলেন, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষায় বলিষ্ঠ অবদান ছিল রুবি গজনবীর। সেই লড়াইয়ের মশালটি যেন নিভে না যায়, সেটি এই আয়োজনের মূল বার্তা। সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সেখানে অনেক শিশুদেরকে পুনর্বাসনের অবস্থা সৃষ্টি করে, এটা একদম স্বাধীনতার পর থেকে উনি করেছেন। আর বীরাঙ্গনাদের জন্য তাদের স্বীকৃতি পাওয়ার জন্য ওনার বড় একটা অবদান আছে। এই ধরনের স্বীকৃতি মানুষকে নতুনভাবে কাজ করার জন্য আরও অনুপ্রাণিত করবে এবং এই রুবি গজনবী অ্যাওয়ার্ডের যে ধারাবাহিকতা সেটা আশা করি থাকবে। অনুষ্ঠানে মনোঘরের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর 9ম বার্ষিকী সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীতে একটি হোটেলে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশন, NTV, ETV, 71 টেলিভিশন, বাংলা ভিশন, RTV, এশিয়ান টিভি, বৈশাখী টিভি, DBC নিউজ সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের কর্ণধাররা। সভায় উপস্থিত সদস্য
সদস্যরা নিরপেক্ষ সাংবাদিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে একমত পোষণ করেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা এবার ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বায়রন। এর প্রভাবে এখন পর্যন্ত মারা গেছে শিশুসহ 14 জন। ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর গাজা উপত্যকা জুড়ে প্রবল বাতাস ও বৃষ্টিতে ধসে পড়েছে ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য তাঁবু। এই অবস্থায় বিপর্যস্ত বহু পরিবার। প্রবল বাতাস ও বৃষ্টিতে আশ্রয় কেন্দ্রগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ঝড়ের কারণে 761টি আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় 8,50,000 মানুষ ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড় বায়রনের প্রভাবে বন্যা, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে নেওয়া সংক্রান্ত প্রকল্প H-1B ভিসার ফি বৃদ্ধির ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন 20টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। মামলার প্রধান বাদী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্তা এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল। মামলার অভিযোগে বলা হয়, ট্রাম্প প্রশাসনের H-1B ভিসার ফি $1 লাখ উন্নীত করাকে অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবৈধ। এই পদক্ষেপের জেরে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শ্রমের বাজারে ঘাটতি দেখা দিয়েছে। H-1B একটি বিশেষ ভিসা কর্মসূচি, যার আওতায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। এতদিন এই প্রোগ্রামে নিবন্ধিত কোম্পানিগুলোকে ভিসা ফি বাবদ প্রতি বছর $1,500 ফি দিতে হতো। সেপ্টেম্বরে এই ফি বাড়িয়ে $1 লাখ করে ট্রাম্প প্রশাসন। ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। ট্যাঙ্কারটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের 18 জন নাবিক রয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যেই এটি আটক করা হয়। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানায়, ওমান সাগরের উপকূলের কাছে 6 মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাঙ্কারের অভিযান চালানো হয়েছে। জাহাজটিতে তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও দাবি করা হয়। 14 বছর পর ভারতের কলকাতায় গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে সেখানে তার সময়টা ভালো কাটেনি। শুক্রবার মধ্যরাতে কলকাতায় নামেন মেসি। সফরে তার সঙ্গী ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। সকাল 10:30টায় ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উন্মোচন করেন মেসি। এরপর যুব ভারতীতে তাকে সংবর্ধনা অনুষ্ঠানে নেওয়া হলে তৈরি হয় বিশৃঙ্খলা। এ কারণেই আগেভাগেই মাঠ ছাড়তে হয় মেসিকে। তিনি মাঠ ছাড়ার পর যুব ভারতীতে শুরু হয় ভাঙচুর। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সুদানে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি সেনার প্রাণহানি, 8 জন আহত। হাদির অবস্থা এখনো বেশ আশঙ্কাজনক। হামলাকারীদের ধরতে $50 লাখ পুরস্কার ঘোষণা। ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে সরকারকে 48 ঘন্টা সময় দিল ইনকিলাব মঞ্চ। যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করলেন তারেক রহমান। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।